চাই। আমরা যেমন ইরানে মানবাধিকার লঙ্ঘন চাই না, একই সাথে আমরা ইরানে মানবাধিকার রক্ষার নামে পাশ্চাত্য শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের হামলা চাই না। সার্বভৌমত্ব সবার জন্য, সার্বভৌমত্ব ইরানের জন্যই। অতএব ইরানের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা শতভাগ ইরানের সমর্থক, কিন্তু মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমরা অবশ্যই বিশ্ব সম্প্রদায়ের সামনে আছি। আমরা এ সংক্রান্তে কবি কাইয়ুম খানের মতামত জানতে চাই। কবি কাইয়ুম খান। ধন্যবাদ রাজ্জাক ভাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং যারা আমাদের কথা শুনছেন শ্রোতা মণ্ডলী, তাদেরকে জানাই আজকের এই রাত্রের যে একটা কুয়াশা পড়েছে, এখানে একটা কেমন জানি একটু কালকের চেয়ে কম মনে হচ্ছে। আমরা একটা ভালো জায়গায় বসে আছি এবং একটা সম্মানিত জায়গায়, যেখানে আমরা বসে এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছি। আমি প্রথমেই এটার আয়োজক যিনি এটা করছেন তাকেও ধন্যবাদ জানাই, এবং আমার পাশে একজন রংপুরের প্রখ্যাত কবি বসে আছেন, হয়তো রংপুরের অনেকেই তাকে চেনে না। তার নাম হলো মওদুদ আহমেদ। আমি তার ধানসূত্র কবিতা পড়েছি এবং সেই কবিতা সম্বন্ধে আমার যে মতামত, তিনি একজন কবি হয়ে উঠতে পেরেছেন। যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে আসি। আমাদের মূল আলোচনার বা প্রসঙ্গ হলো ইরান বিষয়ক। তা আমরা যদি ইরান সম্পর্কে কিছু বলতে যাই, তাহলে আমার মনে হয় আমরা কিছুটা ইরানের জন্ম হলো, ইরান কীভাবে জন্ম হলো, তার আগে একটু পিছনের দিকেও আমাদেরকে ফিরে যেতে হবে, না হলে বিষয়টা স্পষ্ট হবে না। সেটা কি, যে ওখানে যখন অটোম্যান সাম্রাজ্য ছিল, তখন কিন্তু ওখানে খ্রিস্টান ধর্মের লোক বা ইহুদি ধর্মের লোকেরা বসবাস করত, এবং ওইটাই ছিল তাদের কালচার, সংস্কৃতি। বা আমি মনে করি যে ইরানের যে পারস্য যে সংস্কৃতি, সেটা আরও প্রাচীন, 3000 বছর আগেও ধরতে পারে। তাহলে ওখানে একটা আলাদা সংস্কৃতি ছিল, জরথ্রস্ট্রিয়ান সংস্কৃতি। হ্যাঁ, যাই হোক, অনেক কিছু মিশ্রণ একটা সংস্কৃতি ছিল। তাহলে সেখানে কিন্তু তখন পর্যন্ত আমাদের যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তখনও ইসলাম প্রচার শুরু করেননি। তারও আগের ঘটনা আমি বললাম আর কি। পরবর্তী সময় আমাদের সম্মানিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওখানে নিজের ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করলেন, করে তারা বিজয়ী হলেন এবং তাদের বিজয়ের পতাকা পথ করে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে লাগলো। এবং সেই ধারাবাহিকতায় একটি বিষয় আমি আপনাকে একটু সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে আসলে ইরান বা পারস্য বিজিত হয়েছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, এবং সেটা হযরত পুরোপুরি যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার হযরত আবু বকরের শাসনের শেষ দিকে এবং হযরত ওমরের শাসনের প্রথম দিকে। আপনি যেটা বলছেন না, আমি কিন্তু বিষয়টা অন্য জায়গা থেকে ব্যাখ্যা করছি, হয়তো আপনি বিষয়টা কি বলছেন আমি জানি না। সেটা হলো যে আমি এটা বুঝাতে চাচ্ছি যে ইসলাম ধর্মের আবির্ভাবের আগে ওই অঞ্চলটার কালচার, কৃষ্টি, তাদের ইতিহাস, ঐতিহ্য কেমন ছিল, আমি ওইটার একটা ধারণা দিতে চাচ্ছি। সেইটা ধারণা দিতে গিয়ে আমি এই কথাটা বলছি। তাহলে আপনারা পারলে ওই বিষয়গুলো জেনে নেবেন। এই সংক্ষিপ্ত আলোচনায় এত কিছু বলা যাবে না। ইতিহাসটা কি অটোম্যান সাম্রাজ্যের, তারপরে অটোম্যান সাম্রাজ্য যারা, তারাও তো সাম্রাজ্য দখল করছিল, তারাও কিন্তু জোর করে আরেকটা দেশ দখল করে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করছিল কি না করছিল। তাহলে ওরই ধারাবাহিকতায় আমরা যদি এটাও দেখি যে এইভাবে ওখানে ইরানের তখন ঢুকে মানে ইসলামের যারা যোদ্ধা, তারা সেখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করলেন এবং সেখানে খেলাফত তন্ত্র চালু করলেন, খেলাফতি আইন, দ্যাট মিনস শরিয়া আইন। তাহলে আমরা যখন শরিয়া আইন ওখানে প্রতিষ্ঠিত করছি, তখন কিন্তু ওই লোকগুলো কিন্তু আমাদের শরিয়া আইন সম্বন্ধে একেবারেই অজ্ঞ ছিল। তাদেরকে যেভাবেই হোক কনভার্ট করে তারা কিন্তু পরবর্তী সময় মুসলিম হয়। কিন্তু মুসলিম হলো তার মধ্যে ওই যে সেই হাজার হাজার বছরের যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, ওগুলো কিন্তু কিছু না কিছু রয়েই গেছে, এখনো রয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে যে সমস্যাটা, যে ইরানের, আমি এখন বর্তমানে ফিরে আসলাম, আর ব্যাখ্যা যাবো না, যা বলার বলে দিচ্ছি।
তা আমি ইরানের যে বর্তমান অবস্থাটা সেটা হলো এইটাকে যদি আমি ব্যাখ্যা করতে চাই, এই যে ভাই যেটা বললেন যে খামেনি যখন ফ্রান্সে বসে ইরানের বিপ্লব ঘটালেন, তাই না? ওই কথা তো আপনি বললেন। হ্যাঁ, তা ওই বিপ্লব যখন খামেনি ওখানে ঘটালেন, তখন কিন্তু এই ইরানে উনি অনুপস্থিত ছিলেন, তিনি ফ্রান্সে ছিলেন। এবং এখানে রেগুলেশনটা যেটা হয়েছিল, সেই রেগুলেশনে খামেনির দল ছিল এবং মনে করেন যে বাম দলগুলো ছিল, তুদে পার্টি হ্যাঁ, ওখানে ছিল, এবং তুদে পার্টির সঙ্গে ঐক্যবদ্ধভাবে এই বিপ্লবটা করা হয়েছে। কার বিরুদ্ধে? রেজা শাহ পাহলভি। রেজা শাহ পাহলভিকে এটা জানতে হবে। রেজা শাহ পাহলভি ছিলেন একজন, এখন অনেকে, আমি যদি বলি যিনি আধুনিক মনস্ক, এটা সেটা অনেকে আবার আমেরিকার দালালও বলতে পারে, এটা আমি যাচ্ছি না। তা এখন আমি আমার চিন্তাধারা থেকে বিশ্লেষণ করে আমি তাকে মূল্যায়ন করবো, তাই না? আমি কোনো রেফারেন্স বা কারো দ্বারা ডাইভার্ট কি বলে ওইটা, যে আর প্রভাবিত হই আমি কত কথা বলবো না এখানে, আমি আমার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে কথা বলছি। তা সেখানকার মানুষ, সেখানকার কালচারটা ছিল ভিন্ন। কিরকম? তারা জিন্সের প্যান্ট পরতো, হাফ শার্ট পরতো, মানে ওয়েস্টার্ন কালচারের যে সংস্কৃতি সেইটা তারা পেয়ে গেছিল সেখানে। তুরস্কে যে হ্যাঁ, না আমি ইরানের কথাই বলছি। তা ইরানের মেয়েরা তখন মনে করেন যে ইউরোপিয়ান কালচারের ধাঁচে গড়ে উঠল, তার মধ্যেই কিন্তু এই বিপ্লবটা হচ্ছে, তাই না? এই যে না না গড়ে উঠলো, তার মানে কি? তারপরে তো খোমেনি আসলো। তাহলে খোমেনির লজিক কি? যে এটা ইউরোপিয়ান কালচারটা এটা খারাপ কালচার, এই কালচার মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না। তারা লজিক সে ব্যাখ্যা করলো, আমি অত বিশ্লেষণে যেতে চাই না, আপনারা এটা ভেবে দেখবেন। হ্যাঁ, তাহলে ইউরোপিয়ান কালচারটাও আপনারা স্টাডি করে নেবেন যদি পারেন। এখন আমি যেটা বলি যে উনি কেন দাবি করলেন যে এই কালচারের চেয়ে এই কালচার উন্নততর, তাহলে এই কালচার যে তার চেয়ে উন্নততর, তার সপক্ষে অনেক যুক্তি বা অনেক ব্যাখ্যার প্রয়োজন, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে দীর্ঘদিন যাবৎ তার উপরে কিন্তু আমেরিকার নজরও আছে, ইসরায়েলি নজরও আছে, এটা কিন্তু মিথ্যে নয়, আমি স্বীকার করছি। কিন্তু এই নজর দেওয়ার সুযোগটাকেই করে দিয়েছে, এটাই প্রশ্ন। তাহলে এই নজর দেওয়ার সুযোগটা করে দিয়েছে তাদের অভ্যন্তরে, তার দেশের লোকেরাই, না কে দিচ্ছে? তাহলে ওখানে এন্টি গ্রুপ ছিল আগে থেকে। তাহলে এই যে আমেরিকা, এখানে অনেকে বলতেছে যে আমেরিকা সেখানে তাদেরকে প্রভাবিত করে তাদেরকে রাস্তা নামায় দিয়ে খোমেনি সরকারের পতন চাচ্ছে, এটা অনেকে বলতে চাচ্ছে। কিন্তু এই জায়গায় আমি সরাসরি তাদের সাথে একমত না। কেন নই? যে আমরা কি ওই খোমেনির যে শাসন আমল, তখনকার যে অর্থনীতি, সেখানকার যে শিক্ষানীতি, সেখানের যে বিজ্ঞান নীতি, সেখানকার দেশের এগিয়ে যাওয়ার যে নীতি, সেই নীতিগুলা কি আসলেই ওই রেজা শাহ পাহলভির চেয়ে উন্নততর? এটাই আমার প্রশ্ন। তাহলে ওখানকার জনগণ এখন বলছে যে রেজা শাহ পাহলভির আমলে নাকি তারা ভালো ছিল, তারা দাবি করছে। এখন যারা আন্দোলন করছে তারা আবার এটাও বলতেছে যে উই আর এ পার্সিয়ান, তারা নিজেকে আরাবিয়ান বলতেছে না, পার্সিয়ান, তার মানে আলাদা একটা জাতি গোষ্ঠীর কথা তারা বলতেছে। এটা বুঝতে হবে, এটা একটা গোষ্ঠী, এটা একটা শক্তি, এটা একটা কালচার। তারাই কথা তাদেরকে ইউরোপিয়ানও বলতেছে না। হ্যাঁ, ইউরোপিয়ানরা এটা লুফে নিছে যে এই সুযোগ, তাহলে এক ঢেলে দুই পাখি মারা যাবে। কিভাবে? আমি যদি সরকারের পতন ঘটাইতে পারি, তাহলে তো আমি ওখানে আমার যে আধুনিক বা গণতান্ত্রিক ব্যবস্থা সেটাকে প্রবর্তন করতে পেরে আমি বিশ্ববাসীর কাছে বাহবা পাবো। আর আরেকটা হলো যে ইরান যেহেতু ইসরায়েল এবং আমেরিকার মানে প্রকাশ্য শত্রু, এবং সেই শত্রু যে এটা কিন্তু দীর্ঘদিন থেকে তাদেরকে অ্যাটমিক পাওয়ার বাণিজ্য দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? যে অ্যাটমিক পাওয়ার যদি বাণিজ্য দেওয়া হয় তারা শক্তিশালী হবে, এবং তারা এইটাই যুক্তি দেখাচ্ছে যে ইরানকে যদি আমরা পারমাণবিক অস্ত্র করার অনুমতি দেই, তাহলে যেহেতু তাদের জ্ঞান বুদ্ধি কম, ইমোশনাল, তারা এটা এখানে মাইরে দিয়ে সরকার করে দিতে পারে। এটা যুক্তি তারা করেছে যে এই ধরনের লোকদের হাতে অ্যাটমিক পাওয়ার তারা ঠিক না। এটা ইউরোপিয়ান রাজনীতিবিদদের মানে মতামত বলছে। তাহলে এখন কি দাঁড়ালো? যে ইরান কোনোভাবেই সেই অস্ত্র তৈরি করতে পারবে না,
এবং ইতিমধ্যেই কিন্তু কিছুদিন আগে আমি দেখেছি যে আমেরিকা B-32 বিমান নিয়ে হঠাৎ করে ইরানে অ্যাটাক করে তার পারমাণবিক বোমার মধ্যে হামলা চালাইছে এবং ইসরায়েলও সেখানে যোগ দিয়েছিল। তাহলে কিন্তু ওই যাত্রায় তারা কিছু করতে না পেরে তারা নতুন নাটক শুরু করছে, বুঝলেন না? এই নাটক যেটা চলছে এখন। এখন বিষয় হলো সর্বশেষ পরিস্থিতি আমি যেটা দেখলাম, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওখানকার যে সর্বোচ্চ নেতা খামেনি, আলী খামেনি, উনি একটা বক্তব্য দিয়েছে যে এই আন্দোলনে যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তারা আল্লাহর শত্রু, এটা তিনি বলছেন। তা আমি যেহেতু ধর্মে বিশ্বাস করি, তাহলে তো আল্লাহর শত্রু বলাই যায় নাকি? যারা বিশ্বাস করে তারা তো বলতে পারে নাকি? তো যাই হোক, এই জিনিসটা ওখানকার রেভলিউশনারিরা খাচ্ছে না। তারা মসজিদে আগুন ধরিয়ে দিচ্ছে, তারা স্থাপনাগুলো হামলা করছে। এটা আমার কাছে মনে হচ্ছে একটা ভয়ঙ্কর একটা কিছু শুরু হয়ে গেছে ওখানে। আর যেখানে সাপোর্টে আছে আমেরিকা এবং ইসরায়েল, আমার মনে হয় যে ইরানের সর্বোচ্চ নেতাকে আরো সতর্ক হওয়া উচিত। এখন আপনারা বলেন। আচ্ছা, আমি এখানে একটু আপনাদের সাপ্লিমেন্ট করি। বর্তমান যে আন্দোলনটা চলছে, সেই আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রাখছে এই বাজারি সম্প্রদায়। বাজারি সম্প্রদায় মানে হচ্ছে যে ইরানের যারা দোকানদার এবং ব্যবসা বাণিজ্য করে, তারা প্রথম থেকেই এই খমেনি রিজেমের ঘোর সমর্থক ছিল। আর যেহেতু শহরে বন্দরে এদের উপস্থিতি সবচেয়ে বেশি, ফলে তারা যেদিকে তাদের সমর্থন দিবে সেই দিকেই মূলত ক্ষমতার ভার কেন্দ্র সরে যাবে। তো এবারের যে আন্দোলন, তাতে এই বাজারি সম্প্রদায় অর্থাৎ দোকানদার এবং ব্যবসায়ী সম্প্রদায় কিন্তু প্রধান ভূমিকা নিচ্ছে। আর যেহেতু এই বাজারি সম্প্রদায় তারা মূলত অর্থনৈতিক দিকটাই বেশি তুলে ধরছে, যার ফলে ইরান সরকার এখন এই আন্দোলনকারীদের দুই ভাগে ভাগ করেছে। প্রথম ভাগ হলো হচ্ছে আন্দোলনকারী, বিক্ষোভকারী, আর একটা হচ্ছে দাঙ্গাকারী। অর্থাৎ এই বাজারি সম্প্রদায়, অর্থাৎ তাদের সমর্থক যারা ইতিমধ্যে তাদের বিরুদ্ধে চলে গিয়েছে, তাদের প্রতি তারা কঠোর হচ্ছে না, কিন্তু তাদের সমর্থকের বাইরে বিশেষ করে রেজা শাহ পাহলভি থেকে শুরু করে অন্যান্য নিরপেক্ষ যারা আছে তাদেরকে তারা দাঙ্গাকারী বলছে। ইতিমধ্যে প্রায় 50 জনের মতো কিন্তু নিহত হয়েছে। এই পরবর্তী সময়টা কি হবে এটা বলা মুশকিল। আর ওই দিক দিয়ে আপনার যুক্তরাষ্ট্র, বেশ করে আমাদের সেই প্রকৃতিগতভাবে কৃতিস্থ ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলে বেড়াচ্ছেন যে এ করবেন ও করবেন, তো সেটাও একটা চিন্তার বিষয় বটে। এর মধ্যে করেছেন তিনি, হ্যাঁ, এটা চিন্তার বিষয় বটে। কারণ সে যা বলে, হ্যাঁ, সে যা বলে সে যে করে, এটা আবার বোঝা যাচ্ছে। কিন্তু মাদুরোকে সে ধরে নিয়ে আসছে। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে মাদুরো বা ভেনেজুয়েলার সাথে ইরানের একটা মৌলিক পার্থক্য রয়েছে। মাদুরো এবং তার দল যতটা অসংগঠিত এবং যতটা স্বৈরশাসকের ভূমিকা এবং সেখানকার মানুষকে অত্যাচার, নির্যাতন সবকিছু এবং তার অর্থনৈতিক অবস্থা সবকিছু মিলে যেরকম, সেটা আবার যুক্তরাষ্ট্রের খুব কাছে। আর ইরান তাদের প্রতিতত্ত্বক সত্যি অত্যন্ত বেশি, যার ফলে তারা যদি পারতই তাহলে ওই কিছুদিন আগে যেটা ইসরায়েলের আক্রমণের সাথে যে আক্রমণটা চালিয়েছে তাতে ওই কাজটা তারা করে ফেলতো, কিন্তু আসলে তারা ততদূর পর্যন্ত যেতে পারে নাই এবং হয়তো বা ততদূর যেতে পারবে না। তো আমি কবি আহমেদ মওদুদের কাছ থেকে জানতে চাবো যে এই যুক্তরাষ্ট্রেও ইন্টারভেনশনটা যদি হয়ে থাকে বা সামনে হয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্য এবং বিশেষ করে যারা কোনো জোটের সাথে সম্পর্কিত নয় এবং এশিয়ার সম্পর্কটা যুক্তরাষ্ট্রের সাথে কিরকম হবে এবং কতটুকু আমাদের জন্য আসলে উপকারী অপকারী, এই বিষয়টা সম্পর্কে যদি আপনি আমাদের একজন দর্শক কিন্তু প্রশ্ন করেছে। হ্যাঁ, প্রশ্নটা হলো, আমি একটু পড়ে শোনাই। নিচে চলেছে আমার একটু প্রশ্ন করেছে নিলয় আহমেদ রকি।
স্যার, ইরান পতন হলে কি মধ্যপ্রাচ্য এশিয়া মুসলিমের কোনো মধ্যপ্রাচ্যে এশিয়ার মুসলিম কোনো মানে মুসলিমরা কোনো হুমকিতে পড়বে কিনা, তার মন্তব্যটা আর কি। প্রথমত হচ্ছে যে ক্ষমতাসীন সরকারের পতন হয়, নতুন সরকার আসে, যেটা দেশের মানুষে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা যদি দেশের ভিতর থেকে আসে এবং নিয়ন্ত্রণটা যদি দেশের ভিতরে রয়ে যায়, তাহলে এরকমের তেমন কোনো সম্ভাবনা আমি দেখছি না। কিন্তু এই নিয়ন্ত্রণ যদি বাইরের কোনো দেশের কাছে চলে যায়, তাহলে নতুন যারা ক্ষমতায় আসবে তারা সেই বিদেশের পুতুলের মতো হয়ে যাবে এবং তারা তাদের যে আদর্শ বা স্বার্থ সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করবে। তো সেক্ষেত্রে একটা সম্ভাবনা তো রয়েই গেছে। ধন্যবাদ। আমরা মজুদ ভাইয়ের কথা শুনি। ধন্যবাদ। আসলে মানে ইরান বর্তমানে উভয় সংকটে আছে। উভয় সংকটটা কিরকম? একদিকে হচ্ছে ইরানের যে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, অর্থাৎ ইরানের যে মানে যারা আমরা যাদেরকে বিদ্রোহী বলছি বা বিপ্লবী বলছি, তারা হচ্ছে যে এক ধরনের সংস্কার চাচ্ছে। যে সংস্কার তাদের দীর্ঘদিনের হয়তো কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে তাদের যে অভিযোগগুলো, এর বাইরে গিয়ে তারা আসলে একটা কি বলবো যে নতুন ধরনের ইরান চাচ্ছে, এটা একটা তাদের দাবি। আবার অন্যদিকে আমরা দেখব যে আচ্ছা, অন্যদিকে আমরা আবার দেখছি যে এই মানে আমেরিকা বলি বা এরকম যে সাম্রাজ্যবাদী যে শক্তিগুলো আছে, তারা সবসময় খোলা জলে মাছ শিকারের একটা সুযোগ নিয়ে থাকে। তো সেক্ষেত্রে একদিকে তারা ইরানকে হয়তো ইরানের যে কমিউনিস্ট সরকার তাকে স্বৈরাচার বা তাকে একনায়ক বা এই ধরনের একটা ইয়ে দিচ্ছে, আবার কিভাবে তাকে ক্ষমতা থেকে সরানো যায়। আসলে এর সঙ্গে শুধুমাত্র যে অভ্যন্তরীণ বিষয়গুলো জড়িত এটাও না। এটা যেমন ইরানের যে তেল সমৃদ্ধ ইরান বা ইরানের পাশ দিয়ে যে বয়ে যাওয়া যে খাল, যেটা আসলে বিশ্বের তেল সরবরাহের হরমুজ প্রণালী, যেটা তেল সরবরাহের একটা সবচেয়ে প্রধান একটা কি বলবো যে এটা কি বলা যায় যে নৌপথ, হ্যাঁ। তো এই সবকিছুর কেন্দ্র এটা। এবং এই যে ইরানের সঙ্গে যে মেবি আমেরিকার একটা চুক্তি ছিল হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, ওইটাও বোধহয় শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে। হ্যাঁ, যেটাকে কেন্দ্র করে আসলে আমেরিকা নিজেও নানান ধরনের বা আমেরিকার যে অর্থনৈতিক নানান মাত্রার ধস আছে, সেটাকে পোষানোর জন্য আমেরিকা সবসময় বিশ্বের বিভিন্ন দেশের দিকে বিভিন্ন সময় নজর দেয়, যে কীভাবে তার নিজের দেশের অর্থনৈতিক সমৃদ্ধিটা আনা যায়। আমরা এর আগে যেমন দেখবো যে হয়তো যে যেমন ইরাক কুয়েত যুদ্ধ, এটাকে কেন্দ্র করেও কিন্তু আমেরিকা নানান রকমের ঘটনা ঘটাইছে। যাই হোক, এখন ইরান যেটাই মানে বলি না কেন, যে ইরান মূলত উভয় সংকটের মধ্যে আছে। এখানে ইরানের যে কমিউনিস্ট সরকার, তিনি বলছেন যে এটা আসলে বহির্বিশ্বের বা আমেরিকার ষড়যন্ত্র। এটাও ঠিক যে আমেরিকা তো আসলে সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে, এইটা একদিকে ঠিক। আবার ইরানের ভিতরে যে জনগণ, যারা আসলে হয়তো নানানভাবে রাজীব ভাই যেটা বললেন যে ব্যবসায়ী সম্প্রদায়, ওইখানে যে মানে এইটা কিভাবে ঘটে যে যেমন ইরান যে পারমাণবিক দিক থেকে যে অগ্রসর হওয়ার যে ঘটনা, এটা এই ধরনের যে অস্ত্র শস্ত্র বা সামরিক ক্ষেত্রে যখন বড় ধরনের বাজেট করা হয়, ছাড় দেওয়া হয়, তখন কিন্তু আসলে দেশের অন্যান্য ক্ষেত্রে যে স্বাস্থ্য ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র বা অন্যান্য যে ব্যবসায়িক অর্থনৈতিক একটা টানাপোড়েন কিন্তু দেখা যায়। তো এই জায়গায় কিন্তু আসলেই মানে সামরিক খাতে হয়তো ব্যয়টা ইরানের যে হয়তো আমেরিকার সঙ্গে বা মানে সাম্রাজ্যবাদী শক্তি, এদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ইরানকে বহুদিন থেকেই কিন্তু সামরিক খাতে বেশ বেশি ব্যয় করতে হচ্ছে। তো এই ব্যয়টা করতে গিয়েও কিন্তু তার দেশের যে অর্থনীতি হয়তো ইয়ার মুখে পড়ে যাচ্ছে, মানে হুমকির মুখে পড়ে যাচ্ছে। এটা একটা যেমন আছে। আবার আরেকটা বিষয় যেটা যে মানে আধুনিক বিশ্ব, মানে আমরা যেটা বলি না কেন, এটা
যদি আমেরিকার হস্তক্ষেপের কথা বাদও দেই, মানে এই সময়ে যখন মানে অবারিত দুনিয়া, এই সময়ে কিন্তু কেউই ঘরে বন্দি থাকতে চায় না, কেউ নিজে আহ, আহ, সবাই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে বিশ্বাসী হয়ে উঠেছে। এবং এটা আসলে আম, যেটা মানে আমার মনে হয় যে সরকার, খোমেনি সরকারের উচিত হবে মানে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব বা যেটাকে দাঙ্গা বলছেন তিনি, তারা বা যেটাকে তারা দীর্ঘদিন থেকে হয়তো জনগণের উপর অনেক কিছু চাপাই দেওয়ার চেষ্টা করছে, এটারও সমাধান করা, পাশাপাশি আমেরিকার বা সাম্রাজ্যবাদী যে শক্তি তার বিপক্ষেও তাকে শক্তিশালী অবস্থানে গড়ে তোলা। কারণ হচ্ছে যে খোমেনি সরকার বা যে কোনো দেশের সরকারই তার দেশের জনগণকে বাদ দিয়ে কিন্তু বহির্বিশ্বের কোনো ইয়ার সাথেই, মানে পরাশক্তির সাথে বলি বা বহিঃশত্রুর সাথে কিন্তু পেরে উঠতে পারবে না। ফলে তার নিজের ঘরে আগে শান্তি ফিরিয়ে আনতে হবে এবং সেই সাথে তাকে বহিঃশত্রুর মোকাবেলা করতে হবে বলে আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ কবি আহমেদ মওদুদ। তো আমি ইরানের মুসলিম বা ইসলামী উত্তরাধিকারত্ব যদি বিশ্লেষণ করতে চাই, তাহলে দেখবো যে আসলে মধ্যপ্রাচ্যে ইসলামী শক্তি হিসাবে ইরান অনেকটাই একা। এই কারণে একা, ইরান হচ্ছে শিয়া অধ্যুষিত, আর অন্যান্য রাষ্ট্রগুলা সৌদি আরব থেকে শুরু করে আপনার তুরস্ক, সিরিয়া এবং পাশে কুয়েত, তারপর সংযুক্ত আরব আমিরাত, আবার যদি আমরা রুশ ফেডারেশনের সাবেক রাষ্ট্র যেগুলা মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোর কথা বলি, সে রাষ্ট্রগুলোতেও কিন্তু সুন্নি অধ্যুষিত। তো সেক্ষেত্রে শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। এমনকি শিয়া সম্প্রদায়কে সুন্নিদের একটা অংশ কোনোভাবে মুসলমান বলতেও রাজি না, এবং সেটা আমরা বাংলাদেশের আমাদের হুজুরদের বিভিন্ন ওয়াজ নসিহতেও আমরা এটা দেখতে পাই। তো ফলে ইসলাম একটি ইসলামী প্রজাতন্ত্র হলেও প্রকৃতপক্ষে পৃথিবীর একটা বড় অংশের মুসলমান তাদেরকে মুসলমান বলতেই রাজি নয়। যেহেতু মুসলমান বলতে রাজি নয়, অতএব তারা কিভাবে মুসলমানদের সমর্থন পাবে? অন্যদিকে সৌদি আরব সাথে ইরানের প্রথম থেকেই যে দ্বন্দ্বটা রয়েছে, সেটা হচ্ছে দুই সংস্কৃতি। যেমন আরবরা যে জায়গায় গিয়েছে আপনার আশেপাশে, সেখানকার নিজস্ব সংস্কৃতিকে বিলুপ্ত করে আরব সংস্কৃতিকে তারা প্রতিষ্ঠিত করেছে। যেমন ধরা যাক মরক্কোর কথা, সে আরব থেকে মরক্কো কত দূরে, কিন্তু সেখানে স্থানীয় ভাষা বিলুপ্ত হয়ে এখন সবটাই আরবি ভাষা এবং আরবি সংস্কৃতিতেই চলতেছে। অথচ সৌদি আরবের পাশের রাষ্ট্র, কানের কাছে, বগলের কাছে, সে তার নিজস্ব সংস্কৃতি নিয়ে স্বমহিমায় রয়েছে। এমনকি তারা ধর্ম নিয়েছে আরবদের কাছ থেকে, কিন্তু তাদের ভাষা নেয়নি। তারা ভাষার বর্ণটা নিয়েছে, কিন্তু মূল ভাষাটা তারা নেয়নি, ফার্সি ভাষা রয়ে গেছে। অর্থাৎ ফার্সির যে বর্ণমালা, যে হরফ যেটা আমরা বলছি, সেটা আসছে আপনার আরবি থেকে, কিন্তু তারা তাদের ভাষাটা গ্রহণ করে, শুধু লিপিটা গ্রহণ করেছে। ঠিক একই রকম ভাবে তাদের সেই যে প্রাচীন পার্সিয়ার সংস্কৃতি, সেই সংস্কৃতির অনেক কিছুকেই তারা নিজেদের বলে মনে করে, এবং তারা অনেক ক্ষেত্রেই আরব সংস্কৃতির চেয়ে নিজেদেরকে অনেক বেশি সংস্কৃতিবান মনে করে। আরব যদিও আপনার সেই 570 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হওয়া এবং সেই কোরআন আরবি ভাষায় নাজিল হওয়া এবং একটা প্রতিষ্ঠিত রূপ, একটা ভাষা সেই সময় আমরা পেয়েছি,
সেই কত হাজার দেড় হাজার বছর আগে যে লিপি আমরা দেখি, আরবির সেই লিপি অনুরূপে রয়েছে, কিন্তু ইরানের মূল লিপি কিন্তু আর নাই। কিন্তু অন্য দিক দিয়ে আবার দেখা যাচ্ছে যে ইসলাম পারস্যে প্রবেশ করেছে, পারস্য থেকে পূর্ব দিকে এই বাংলাদেশে এই উপমহাদেশে প্রবেশ করেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইসলামী সাহিত্য যতটুকু আমরা জানি, এবং অনেকটা বলতে গেলে আমাদের প্রশাসনের ভাষা এবং স্টাইল সবটাই পারস্য বা ইরান থেকে এসেছে। আজকে আমরা নামাজ বলছি, রোজা বলছি, ফেরিস্তা বলছি, এগুলো সবগুলো হচ্ছে ফার্সি শব্দ। এবং কোনো এক সময় বাংলার এবং এই উপমহাদেশের মুসলমান শাসকদের অফিস আদালতের ভাষা ছিল ফার্সি, এবং সেই সুযোগে এখানকার স্থানীয় মানুষও ফার্সি শিখেছে। এখানে ছোট্ট একটা ঘটনা আমি বলি, যখন আরবরা সেই সময়ের পারস্য সম্রাটকে পরাজিত করলো এবং সে পালিয়ে গেল, তারপর পারস্য সম্রাটের রাজপ্রাসাদে আরব সৈন্যরা প্রবেশ করলো, তখন তারা তার জাঁকজমক দেখে এতটাই অবাক হয়ে গেল যে কি এই সমস্ত জিনিসটা বুঝে না। যেমন কার্পেট, আমরা কিন্তু এখনো পার্সিয়ান কার্পেট এবং ইরানি কার্পেটের সমজদার। ওই সময় রাজার দরবারে একটা কার্পেট ছিল, এই কার্পেটটা কি ওরা বুঝতো না আরবরা। এখন এই কার্পেটটাও ওই গনিমতের মাল হিসেবে 5 ভাগ করা হলো, 1 ভাগ থাকলো বাইতুল মাল বা খলিফার জন্য, আর বাকি 4 ভাগ কেটে কেটে আপনার সৈন্যদের মাঝে বন্টন করা হলো। অর্থাৎ একটা কার্পেটকেও 5 ভাগ করে কেটে কেটে সব সৈন্যদের মাঝে বিতরণ করা হলো। এই কার্পেটটা খায় না গায়ে দেয় ওরা এটা বুঝতো না। আরো একটা বিষয় ছিল যে ওখান থেকে যে একটা ঘন্টা বা একটা মুকুট আবিষ্কার করেছে, স্বর্ণের মুকুট। এই স্বর্ণের মুকুটটা নাকি 20 মণের মতো ওজন, যেটা পারস্য সম্রাট এটা মাথায় পড়তো। প্রকৃতপক্ষে এটা পড়তে পারতো না, তো তার সিংহাসনের উপরে শিকল দিয়ে দিয়ে এই মুকুটটা, অর্থাৎ স্বর্ণের মুকুটটা উপরে লটকে রাখা হতো। তারপর চেয়ারের মধ্যে যখন সম্রাট বসতো, তার মাথাটা ওই মুকুটের ভেতরে ঢুকে দিত, তারপরে সামনের পর্দা খুলে দিত, সভাসদরা আসতো এবং সবাই দেখতো যে রাজা একটা সোনার মুকুট পরে বসে আছে। প্রকৃতপক্ষে এই সোনার মুকুটটা উপরের দিকে ঝুলানো আছে। তো এরকম একটা সমৃদ্ধিশালী, এত অতীত সম্পন্ন একটা দেশকে আরবরা দখল করেছিল, এবং সেখানে তাদের উন্নত ধর্ম তারা সঞ্চারিত করতে পেরেছিল, কিন্তু তাদের সংস্কৃতি তারা তাদের মধ্যে সঞ্চারিত করতে পারে নাই। যার ফলে ইরান এবং আরব এই দুইটার মধ্যে সাংস্কৃতিক দ্বন্দ্ব সেই প্রথম থেকেই বিদ্যমান রয়েছে। তেলে জলে যেমন মেশে না, ঠিক একই রকম ভাবে পারস্য বা ইরানের সঙ্গে সৌদি আরবের বন্ধুত্ব হওয়া খুবই মুশকিল বিষয়। এইটা আমরা আসলেই উপলব্ধি করতে পারি না। তো সেক্ষেত্রে ইরান শুধু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই একা সংগ্রাম করছে না, ইসরায়েলের বিরুদ্ধেই শুধু একা সংগ্রাম করছে না, তাকে কিন্তু মুসলিমদের বিরুদ্ধেও তাকে সংগ্রাম করতে, সাংস্কৃতিক সংগ্রাম করতে হচ্ছে। যার ফলে এক্ষেত্রে ইরানের সংকটটা শুধু উভয় সংকট নয়, সর্ববয় সংকট। এই সংকটটা তার কিভাবে উত্তরণ করবে এটা দেখার বিষয়। তো আমি আমাদের শেষের দিকে আমি কবি কাইয়ুম খানের কাছে আবার আসবো, যে আপনি একটু বলুন যে এই ইরান তার এই সংকটটাকে আসলে কিভাবে কাটিয়ে উঠতে পারে। এবং আমরা চাই ইরানের বিপ্লব পরবর্তী অভ্যুত্থান যাই হোক না কেন, সরকার পরিবর্তন হোক, খোমেনির পতন ঘটুক, যাই হোক না কেন, কিন্তু ইরান যেন ইরানের সার্বভৌমত্ব টিকিয়ে রেখে তাদের মতো করে রাষ্ট্র শাসন করতে পারে। আমি পছন্দ করব না, কিন্তু আমার পছন্দের চেয়েও ইরানি জনগণের পছন্দই হলো বড় কথা। একটু শেষ করে দেন। ধন্যবাদ রাজীব ভাইকে আমাকে কথা বলার জন্য। আবারও আমি ইতিমধ্যে মধু ভাইয়ের কথাও শুনেছি এবং রাজীব ভাইয়ের কথাও শুনেছি।
এবং সব দিক সার্বিক বিবেচনায় আমি কথা বলছি এখন, সেটা হলো যে ইরানের এই যে আজকের যে সংকট, এই সংকটটা কিন্তু একদিনে তৈরি হয়নি। কারণ আমেরিকার যে আধিপত্যবাদ সেটা কিন্তু রেজা শাহ পাহলভি মেনে নিয়েছিল, এই জন্যই তাকে খামেনি উৎখাত করেছে, তাই না? এখন আমেরিকা চাবে তাদের পছন্দ মতো একজন লোক সেখানে বসাতে, এটাই তাদের কাজ। এবং এটা বাস্তবায়ন করার জন্য তাদের কাছে যে অস্ত্রপাতি আছে সেটা দিয়ে এই পৃথিবীকে 100 বার ধ্বংস করা যায়। কাজেই আমি সেদিকে না গেলাম। এখন ওখানে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হলো ইরানকে অর্থনৈতিকভাবে ভিতরে ভিতরে দুর্বল করা শুরু হয়েছিল অনেক আগেই। তাদের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল অর্থনৈতিক বিভিন্ন। তাহলে তারা কিন্তু তেল বিক্রি করতে পারতো না খুব ইজিলি, খুব কষ্ট করে ভারতের কাছে কিছু বাইরের শর্ত সাপেক্ষে বিক্রি হতো। তাহলে আমেরিকা এই সুযোগটা নিচ্ছে, তাদেরকে অর্থনৈতিকভাবে কিভাবে দুর্বল করা যায় ইরানকে, তা না হলে তো মানুষ মাঠে নামবে না। সেটা কি হলো, সেই দেশের মুদ্রাস্ফীতি গিয়ে দাঁড়ালো কত 47%। স্ফীতি না যেটা কমে যায়, কি বলবো, স্ফীতি বলে। হ্যাঁ, তাহলে এখন আমরা $1 সমান ইরানের 50 লাখ টাকা, এটা কি কল্পনা করা যায়? $1 ইরানের 50 লাখ। তাহলে তাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াইছে? হ্যাঁ, রিয়াল। তাহলে এটাই হলো মুখ্যম সুযোগ। না না, 50 লাখ না, আমি শেষ করি। $1 সমান ইরানের হলো মানে এই বাংলাদেশের 1 টাকা সমান ইরানের হলো 1600 টাকার মতো। আমি কথাটা বলছি, আমি তো সোর্স থেকেই বলছি। ধরেন 50 না লাখ না হলো 15 লাখ হলো, লাখের নিচে নয়, আমি যত জানি। হ্যাঁ, তা যাই হোক, এখন মানুষের ক্রয় ক্ষমতা নাই, ওখানে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে 1 নম্বর। আর এই সময়ে ইরানি ওখানে একটা খামেনি ওখানে একটা প্যাকেজ ঘোষণা করছে। কোনটা কেটে দেন? আমি শেষ করছি। হ্যাঁ, ওখানে খামেনি একটা প্যাকেজ ঘোষণা করছে। সেই প্যাকেজটা হলো যে এখন সরকার ওটা প্রণোদনা দেবে, মানে প্রত্যেক লোককে সরকারি কোষাগার থেকে একটা চলার মতো একটা টাকা তারা দিতে যাচ্ছে এখন এই বিপ্লবকে থামার জন্য। কিন্তু সেটাও কাজ হচ্ছে না। তারা এখন অর্থনৈতিক যে সমস্যাটা দিয়ে যে আন্দোলন শুরু করলো, সেই আন্দোলনটা চলে গেছে আরেক লাইনে, রেজিম চেঞ্জের দিকে চলে গেছে। সেটা হলো তারা খামেনির আইনকে বর্বর আইন, এই আইন অগণতান্ত্রিক, এই আইন এই আধুনিক সভ্য সমাজের মেনে চলা উচিত নয়, তারা এগুলা অজুহাত নিয়ে খাড়া হয়েছে। তা আমি কিন্তু এটা আমার ব্যক্তিগত মত নয়, এটা ওখানকার জনগণের মতামত আমি বলতেছি। তাহলে এই পরিস্থিতিতে ওখানে কারা ওখানে টিকে যাবে এই বিষয়ে আমি সরাসরি না বলে আমি যেটা মনে করি যে এখন যেই ক্ষমতায় আসুক তাকে কিন্তু জনগণের যে মৌলিক চাহিদা, সেখানকার মানুষের কথা বলার অধিকার, এগুলো কিন্তু না দিয়ে কেউ থাকতে পারবে না ওখানে। এবং খোমেনি যদি ক্ষমতায় থাকতে চায় তাকে কিছু লিবারেল হয়ে যেতে হবে, এখন ছাড় দিতে হবে, আমার মন্তব্য। তা না হলে উনি ওখানে দেশ চালাতে পারবে না। তাহলে উনি কতটুকু ছাড় দিবেন আর এনারা কতটুকু গ্রহণ করবেন একটা বিষয় রয়ে গেছে। আর এরা তো জেনে গেছে যে ট্রাম্প তো আছে, এবং খামেনি স্ট্রিটের ওখানে তারা উপরে লাগাই দিচ্ছে ট্রাম্প স্ট্রিট, খামেনির নামের উপরে বসিয়ে দিচ্ছে ট্রাম্প স্ট্রিট। মানে কি ট্রাম্প স্ট্রিট, তারপরে ট্রাম্পকে তারা সম্মানিত করছে। কেন? যে তুমি এগিয়ে আসো, আমরা আসছি। তাহলে এই ধরনের একটা ওখানে রেভলিউশন হতে যাচ্ছে। আর আপনি যেটা বললেন যে আমেরিকা তেলের কারণে, এই বিষয়টা আমি ক্লিয়ার করি। আমেরিকা কিন্তু বুঝে গেছে যে মধ্যপ্রাচ্যে তার তেল কেনার সময় শেষ। কেন শেষ? কারণ সৌদি আরব আমেরিকার সাথে চুক্তি করেনি। কেন করেনি? যে সৌদি আরব ডলারে বিনিময় হবে এটা মানতে রাজি নয়। সে বলছে আমরা রুবেলও নিতে পারি, মানে ভিন্ন অর্থনীতির কথা বলছে সৌদি আরব। তার মানে আরেকটা চোটে চলে গেছে, কথাটা বোঝেন। তাহলে আমেরিকা দেখছে যে এখানকার পরিস্থিতি ভালো না। তাহলে কোথায়? ভেনিজুয়েলা। ভেনিজুয়েলায় এত তেল আছে যে এই মধ্যপ্রাচ্যে যত তেল আছে সব আছে ভেনিজুয়েলায়। তাহলে ওইটা দখল করলেই কিন্তু আমাদের তেলের সমস্যা মিটে যাচ্ছে। তার এখন খালি মিটে গেলে তো হবে না। আমি কেন মাদুরিকে ধরে নিয়ে গেলাম তার পক্ষে যুক্তি দাঁড় করাতে হবে। তো তারা কি যুক্তি দাঁড় করিয়েছে?
মাদুরো একজন স্বৈর শাসক, এবং মাদক কার্টেলকে সমর্থন মাদক করে। সমর্থন করে এবং মাদক ব্যবসায়ী। সেই গণতন্ত্রের জন্য হুমকি, এবং ফ্যাসিস্ট সরকার কেউ যদি তার বিরুদ্ধে কথা বলে তাকে হত্যা করে, গুম করে, এবং অনেক লোকজন সেখানে কি পালিয়ে গেছে বিভিন্ন দেশে। তো ঠিক আছে কায়েম ভাই, আমরা অনেকক্ষণ চালালাম, তা আমরা শেষের দিকে পৌঁছেছি। আমার বন্ধুরা, ইরান পরিস্থিতি সম্পর্কে আমার যে সর্বশেষ মূল্যায়ন যেটা হচ্ছে যে ইরানে যে শরিয়া শাসন আছে, শরিয়া শাসন, সে শরিয়া শাসনের সাথে অনেকেই একমত নয়, কেন এটা বিশেষ রকমভাবে ভিন্ন। এবং এই পৃথিবীতে মুসলমানদের মধ্যে 9% হচ্ছে শিয়া সম্প্রদায়ের। তো আর মধ্যপ্রাচ্যে তাদের সংখ্যাই সবচেয়ে বেশি। শিয়া সম্প্রদায়ের মধ্যে মধ্যপ্রাচ্যে ইরান সহকারে আশেপাশের রাষ্ট্রগুলোতে শিয়াদের সংখ্যা সবচেয়ে বেশি। তো শিয়ারা তাদের জন্য মানে সুন্নিরা শিয়াদেরকে যেভাবেই মূল্যায়ন করুক না কেন, এটা অবশ্যই আমাদের মেনে নিতে হবে যে তারা অবশ্যই মুসলমান সম্প্রদায়ের মধ্যেই, এবং তারা মধ্যপ্রাচ্যের সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বর্তমানে বলা চলে একমাত্র প্রতিবাদী কণ্ঠস্বর। অতএব ইরানের রিজিম চেঞ্জ হতে পারে, খোমেনির পতন ঘটতে পারে, ঘটুক পতন, কিন্তু তারপরেও ইরানিরাই যেন ইরানকে শাসন করে এবং তাদের পাশে গোটা মুসলিম সম্প্রদায়ের থাকা উচিত, সর্বপ্রকারের সমর্থন দেওয়া উচিত। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরেকদিন আমরা হয়তো অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। পরবর্তী সময়ে আপনারা যে মন্তব্য করেছেন আমি এগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন এবং একটি বুদ্ধিবৃত্তিক কমিউনিটির অন্তর্ভুক্ত হন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।